আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান। রাস্তা আটকে রাজনৈতিক কর্মসূচি না করতে নেতাকর্মীদের প্রতি নির্দেশ। সারা দেশে তেলের জন্য পাম্পে পাম্পে অপেক্ষা, অনিয়ম তদারকিতে কর্মকর্তা নিয়োগ, পাচার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। ভূমধ্যসাগরে নৌকা ডুবে ২২ অভিবাসী প্রত্যাশীর মৃত্যু, জীবিত উদ্ধার ২৬ জন, হতাহতদের মধ্যে অধিকাংশই বাংলাদেশ ও সুদানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দলের কেন্দ্রীয় কার্যালয়ে গেলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় দলীয় নেতা কর্মীদের উষ্ণ ভালোবাসায় সিক্ত হন প্রধানমন্ত্রী। তবে নেতা কর্মীদের চাপে সড়কে যান চলাচল বন্ধ হওয়ায় ক্ষুব্ধ হন বিএনপি চেয়ারম্যান। বলেন, বিএনপি সরকারের ওপর মানুষের অনেক প্রত্যাশা, তাই নেতা কর্মীদের মানুষের সমস্যার কারণ না হওয়ার নির্দেশ দেন তিনি। বিএনপি চেয়ারম্যান জানান, সাংগঠনিক কাজে এখন থেকে প্রায়ই নয়াপল্টনে আসবেন তিনি। বিএনপির আন্দোলন সংগ্রামের সাক্ষী নয়াপল্টনে প্রধানমন্ত্রী তারেক রহমান। মুহুর্মুহু স্লোগান আর উষ্ণ ভালোবাসায় প্রিয় নেতাকে বরণ করেন নেতাকর্মীরা। শুরুতেই বৈঠক করেন দলের নেতাদের সাথে, ডেকে নেন অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের। গভর্নমেন্টের জায়গায় কাজ করবে, দেশের জনগণের কাজ করবে। আমরা সংগঠনের জায়গায় কাজ করব, সংগঠনকে সুসংগঠিত রাখবো। সরকারে গেলে যে কাজগুলো ব্যস্ততা থাকতে হয় মন্ত্রী এমপিদের, স্বাভাবিক কারণেই আমার মনে হয় দলকে আলাদা করলে খুব ভালো হয়। যারা 5 তারিখ আগে যারা কাজ করে রাজপথে ছিল তাদেরকে মূল্যায়ন করে যারা রাজপথে এবং দলকে আরো সুসংগঠিত করুক। আমরা জনগণের প্রত্যাশা পূরণের জন্য নিরলসভাবে কাজ করবো বলে আমরা বিশ্বাস করি। পরে কার্যালয়ের ব্যালকনিতে দাঁড়িয়ে নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন বিএনপি চেয়ারম্যান। জানান, সাংগঠনিক কাজে নয়াপল্টনে আরও আসবেন তিনি, তবে শর্ত হচ্ছে বন্ধ করা যাবে না সড়কের যান চলাচল। অফিসে আমি আরও আসবো, কিন্তু এরকম রাস্তা বন্ধ করা যাবে না। আর যদি এরকম রাস্তা বন্ধ হয় তাহলে আমার পক্ষে অফিসে আসা সম্ভব না, কিন্তু অফিসে আসলে নেতাকর্মী সকলের সাথে দেখা সাক্ষাৎ করা সম্ভব হবে, সাংগঠনিক কাজ করা সম্ভব হবে। প্রধানমন্ত্রী বলেন, যে কোনো মূল্যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। মানুষ অনেক প্রত্যাশা নিয়ে দলের দিকে তাকিয়ে আছে, কাজে এখানে যে সকল নেতাকর্মী আছে, সারা দেশে আমাদের যে সকল নেতাকর্মী আছে, আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আমাদেরকে আইন শৃঙ্খলার ভিতরে থাকতে হবে এবং আমাদেরকে মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের সমস্যা হয়, কষ্ট হয়, অসুবিধা হয়, সেই জিনিসগুলো করা যাবে না। লন্ডন থেকে দেশে ফিরে গত বছরের 29 ডিসেম্বর নয়াপল্টনে আসেন তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত প্রায় 1.5 দশক ধরে এই রাজপথে ছিল বিএনপি নেতাকর্মীদের একমাত্র ঠিকানা, কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে দলটির সাংগঠনিকভাবে অনেকাংশে স্থবির হয়ে পড়ে। তবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এই নয়াপল্টন আগমন উপলক্ষে দলে সেই অচল অবস্থা কাটানোর প্রত্যাশা নেতাকর্মীদের, পাশাপাশি দলের সাংগঠনিকভাবে শক্তিশালী হওয়ার মোক্ষম সুযোগ কাজে লাগানোর প্রত্যাশাও দলটির নেতাকর্মীদের। অতিরিক্ত তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা ও চোরাচালান প্রতিরোধের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির সংসদীয় দলের সভা শেষে কথা জানান জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি জানান, শনিবার বিকেল 4টায় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তেলের দাম যেন না বাড়ে সেই ব্যাপারে ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। চিফ হুইপ জানান, এবার ঈদ যাত্রায় দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পর্যাপ্ত পরিমাণ আছে, তেলের কোনো সাপ্লাইয়ের কোনো ঘাটতি নেই, কিন্তু ঘাটতি আর্টিফিশিয়ালি তৈরি হয়েছে কিছু মিডিয়ার কারণে এবং কিছু মানুষ অতিচ্ছিত কিছু চোরাচালানির কারণে। কাজে এটা যাতে না হয় তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আজকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যাতে কোনো কৃষি উৎপাদনে কোনো রকমের মূল্য বৃদ্ধি না হয়, সংকট না হয়, সেই জন্য আমরা অতিরিক্ত ভর্তুকি দিয়ে সেই মূল্যটা আমরা ধরে রেখেছি। জ্বালানি পাচার হওয়ার যে 2-1টি ঘটনার নজরে এসেছে, এগুলো আমরা কঠোর হস্তে দমন করব। ফিলিং স্টেশনগুলোতে অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল উদ্ধারের পর নড়ে চড়ে বসাচ্ছে প্রশাসন। দেশের পাম্পগুলোতে তদারকি জোরদারে নিয়োগ দেওয়া হচ্ছে কর্মকর্তাদের। এছাড়া তেল সরবরাহ নিশ্চিতে সারা দেশের 19টি ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে রাজধানীতে সকাল থেকেই পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন, অব্যবস্থাপনার অভিযোগ গ্রাহকদের, আর পাম্প সংশ্লিষ্টদের দাবি অনেক যানবাহনে পর্যাপ্ত জ্বালানি থাকা সত্ত্বেও চালকরা ভিড় করছেন পাম্পে, আর এতেই বাড়ছে চাপ ও ভোগান্তি। গাড়িতে পর্যাপ্ত জ্বালানি থাকা সত্ত্বেও আবার লাইনে দাঁড়িয়ে তেল নিতে আসায় পাম্প কর্মীদের সঙ্গে এ বাকবিতণ্ডা। 8টা বাজে ভাই 20 লিটার তেল নিলে এখন 10টা 30 বাজে, এর মধ্যে শেষ হয়ে গেছে 20 লিটার তেল।
রাজধানীতে প্রায় প্রতিটি পাম্পেই এমন দীর্ঘ লাইন। প্রায় 1 ঘন্টার পর্যবেক্ষণে দেখা যায় পরিবারের এই পাম্পে অনেকেই গাড়ি ও মোটরসাইকেলে নিচ্ছেন অতিরিক্ত জ্বালানি, যদিও প্রয়োজনের ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন। আমার এটাতে ভাই প্রচুর তেল খায়, আমার তেল হয় এটাতে আপনার ইঞ্জিন ওভারহোলিং করা হয়েছে, যে কারণে তেল প্রচুর খায়। আমার টোটাল 1500 টাকার তেল 1600 টাকার তেল ভরে, তার মানে আগে কিছু ছিল আর এখন নেওয়াতে ফুল হয়েছে। আমরা সপ্তাহে একবারই তেল ভরি, এটা যদি আমার বৃহস্পতিবার বা বুধবারও শেষ হয়ে যায় তখন আমি তেল ভরি না, আমি প্রতি শনিবারেই তেল ভরি। সরকারিভাবে রেশনিং নেই, পাম্পগুলোতে নিজেরাই তেল দিচ্ছে রেশনিং পদ্ধতিতে। লাইনে দাঁড়ানো সবাই যেন তেল পান, সেজন্যই এই সিদ্ধান্ত। 30 লিটার তেল আরে বা 40 লিটার 50 লিটার তেল আরে মিনিমাম 30 থেকে 35 লিটার তেল প্রত্যেকটা গাড়িতেই আছে। 2-1টা গাড়ি হয়তো হাতে কোনো না থাকতে পারে, তারপরও আসে। ম্যাক্সিমাম কাস্টমারই এই গাড়িতে 20 লিটার তেল আপনি যা দেখেন যে ট্যাঙ্কে ফুল পেলাম, তাদের অল্প একটু খালি হয়েছে তারা এটাই নিতে আসে। আবার কেউ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন, আবার কেউ কয়েকটি পাম্প ঘুরে তেল না পেয়ে দাঁড়িয়েছেন আরেক পাম্পের লাইনে। অবৈধ পথে ইউরোপে পাড়ি জমাতে গিয়ে ভূমধ্যসাগরে মৃত্যু হচ্ছে 22 অভিবাসন প্রত্যাশীর। আশঙ্কা করা হচ্ছে তাদের অধিকাংশই বাংলাদেশ ও সুদানের নাগরিক। শুক্রবার গ্রিস উপকূলের কাছে একটি নৌকা থেকে জীবিত উদ্ধার করা হয় আরও 26 জনকে, যাদের মধ্যে 21 জনই বাংলাদেশি। বাকিদের মধ্যে 4 জন দক্ষিণ সুদান ও 1 জন চাঁদের নাগরিক। উদ্ধারকৃতদের মধ্যে 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রিক কোস্টগার্ড জানিয়েছে, ইউরোপ যাওয়ার সময় অভিবাসন প্রত্যাশীদের নিয়ে পথ হারিয়ে ফেলে নৌকাটি। টানা 6 দিন ঘুরে বেড়ায় উদ্দেশ্যহীনভাবে। সে সময় প্রতিকূল আবহাওয়া এবং খাবার ও পানির অভাবে মৃত্যু হয় অনেকের। উদ্ধারকৃতরা জানান, দালালদের নির্দেশে সমুদ্রে ফেলে দেয়া হয় মরদেহ। ভূমধ্যসাগরে মারা যাওয়া অভিবাসন প্রত্যাশীদের মধ্যে সুনামগঞ্জে 6 জনের পরিচয় নিশ্চিত করেছে জেলা প্রশাসন। শুক্রবার গ্রিস উপকূলের কাছে একটি নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়। নিহত 6 জন হলেন ফাহিম, সাজিদুর, শাহানুর, মজিবুর, ময়না ও আহমদ জয়। মৃত্যুর সংবাদের পর পরিবারগুলোতে চলছে শোকের মাতম। 6 জনের যুবকের 4 জন দিরাই উপজেলার, 1 জন জগন্নাথপুর উপজেলার ও 1 জন দুয়ারা বাজার উপজেলার বাসিন্দা। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন নগরবাসী। সকাল থেকে বাস, ট্রেন, লঞ্চে ছিল ভিড়। তবে এবার ঈদযাত্রায় দুর্ঘটনা বেশি থাকায় যাত্রীদের মাঝে বিরাজ করছে আতঙ্ক। বিশেষভাবে সড়ক পথে যারা ফিরছেন তারা জানিয়েছেন দুশ্চিন্তার কথা। শনিবারও কমলাপুর রেল স্টেশনে ঢাকা ফেরা মানুষের চাপ। যাত্রীরা জানালেন, ট্রেন ভ্রমণ ছিল স্বাচ্ছন্দ্যের। ভিড় হলেও নিরাপদে ঢাকায় ফিরতে পারায় সন্তুষ্ট তারা। যাত্রীর এত পরিমাণ চাপ ছিল, মোটামুটি অনেক টেনশন ছিল যে এবার ঈদে অনেক দুর্ঘটনা অনেক জায়গায় হয়েছে। জার্নিটা অনেক কঠিন হয়েছে, আজকে অনেক ভিড় হয়েছে, মারাত্মক। উঠবার মতন ক্ষমতা নাই। ভোগান্তি ওইভাবে বলা যাবে না, কারণ আমরা তো আসলে সবাই মিলেমিশেই যাওয়া আসা করতে অভ্যস্ত, ছাদে টাদে সব জায়গায়। এদিকে ঢাকামুখী গাড়ির চাপ দেখা গেছে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালেও। নির্বিঘ্ন ছিল সড়কপথের যাত্রাও। আমরা খুব সুস্থভাবে আইছি, কোনো সমস্যা হয়নি। খুবই ভালো হয়েছে, গেছি আইছি খুব ভালোভাবে। বাসে আসছি 1200 টাকা ভাড়া 1400 টাকা পর্যন্ত দেওয়া লাগছে। তবে ঈদযাত্রায় দুর্ঘটনা বেশি থাকায় যাত্রীদের মাঝে দেখা গেছে উৎকণ্ঠা। আমার এইবার মনে হচ্ছে যে আর আগামীতে আর যাব না এই আতঙ্কের মধ্যে, যেভাবে ক্ষতি হয়েছে দেশের মানুষের। অনেক আতঙ্ক ছিল আসলে, কারণ হচ্ছে যে বিগত সব বছরের তুলনায় এবার হচ্ছে যে সবচেয়ে বেশি লোক মারা গেছে।